নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে। সেই ম্যাচে ইন্ডিয়ার কিরকম প্লেইং 11 হতে পারে, সেই ম্যাচে আমরা কোন কোন ব্যাটেল গুলো এক্সপেক্ট করতে পারি। ইন্ডিয়ার জন্য হয়তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব থেকে কঠিন ম্যাচ এটাই হতে চলেছে, যেটা সেমিফাইনালের আগে একটা ভালো প্রস্তুতিও ইন্ডিয়ার জন্য হয়ে যাবে। দুবাইয়ের পিচে কিন্তু নিউজিল্যান্ডের স্পিন অ্যাটাকও ভালো চলতে পারে। তার সঙ্গে আমরা কথা বলবো হর্ষিত রানা, যে কিন্তু নেটে আগুন ঝরাচ্ছে, বল হাতে নয় ব্যাট হাতে, সেই নিয়ে আমরা কথা বলবো। এক্সাইটিং একটা ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো 2রা মার্চ মানে কালকে কিন্তু ইন্ডিয়া খেলতে চলেছে নিউজিল্যান্ডের এগেনস্টে। একটা দারুণ ম্যাচ কিন্তু হতে চলেছে। এবার এই ম্যাচটা ডিসাইড করবে যে ইন্ডিয়া গ্রুপে 1 নম্বরে শেষ করবে নাকি 2 নম্বরে। উল্টো দিকে ইন্ডিয়ার প্রতিপক্ষ কারা হবে। এই ম্যাচটা যে টিম জিতবে সেই টিম 1 নম্বরে শেষ করবে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতীয় টিমের জন্য কি কিছু চেঞ্জ আমরা এক্সপেক্ট করতে পারি। একটা ভিডিওতে আগে একটু হালকা করে আলোচনা করেছিলাম যে ইন্ডিয়া টিম কিছু চেঞ্জ চাইলে করতে পারে। যেমন 2 তারিখের পর ইন্ডিয়াকে 4 তারিখে কিন্তু সেমিফাইনাল খেলতে হবে, যে টিমের সঙ্গেই পড়ুক না কেন। ফলে মাঝখানে একদিনের গ্যাপ আছে। সেখানে কি মোহাম্মদ শামির মতো প্লেয়ারকে রেস্ট দেওয়া যেতে পারে? এবার দেখো, শামি অবভিয়াসলি টেস্ট খেলা প্লেয়ার, একদিন বাদে একটা ম্যাচ আছে বলে তার বল করতে অসুবিধা হবে সেরকমটা না। তবে যেহেতু ইনজুরি থেকে ফিরছে, তার বডিতে অতটা প্রেশার না দেওয়াই হয়তো ঠিক হবে। এই ম্যাচে রেস্ট দেওয়া যেতে পারে শামিকে, আর স্টিভ সিংকে কিন্তু এই ম্যাচে খেলানো যেতে পারে। আরেকটা চেঞ্জ যেটা করা যেতে পারে সেটা হচ্ছে বরুণ চক্রবর্তীকে নিয়ে আসা যেতে পারে জাদেজাকে রেস্ট দিয়ে। সেখানে কিন্তু বরুণ এবং কুলদীপ দুজনকে একসাথে খেলিয়ে দেখতে পারে কে বেশি ভালো ছন্দে আছে। যদি বরুণ চক্রবর্তী, ইন্ডিয়ার যেটা একটা প্রবলেম হচ্ছে মিডিল ওভারে উইকেট নেওয়ার প্রবলেম, সেটা যদি সলভ করতে পারে, কারণ পসিবিলিটি আছে যে নিউজিল্যান্ডও কিন্তু মিডিল ওভারে পার্টনারশিপ করতে পারে। সেটা তোমার কেন উইলিয়ামসন রাচিন রবীন্দ্র করতে পারে, বা রাচিন রবীন্দ্র টম ল্যাথাম করতে পারে, বা কেন উইলিয়ামসন টম ল্যাথামও করতে পারে। সেখানে কিন্তু বরুণ চক্রবর্তীকে সেই মিস্ট্রিটা আনতে পারবে যে যখন দুটো প্লেয়ার পার্টনারশিপ করছে সেই সময় এমন কিছু ড্রিম ডেলিভারি যেখানে একজনকে আউট করে দেয়, সেটা যদি করতে পারে সেখানে কিন্তু সেমিফাইনালে কুলদীপের আগে বরুণও চান্স পেতে পারে। বাকি কুলদীপ কিরকম বোলিং করে সেই দিকেও নজর থাকবে। তো সেখানে কিন্তু ইন্ডিয়ান টিমের এইসব ব্যাপারগুলি নজর থাকবে যে হর্ষদীপ খেলে কিনা, তার সঙ্গে তোমার বরুণ চক্রবর্তী খেলে কিনা, বা তার সঙ্গে হার্দিক পান্ডিয়া, তাকে দিয়ে কম বল করা দিয়ে ভালো। অ্যাজ এ ব্যাটসম্যান হয়তো হার্দিককে খেলাতে পারে, আর একটু বেশি ব্যাটিং করার সুযোগ দিতে পারে সেমিফাইনালের আগে। পন্থের সুযোগ হয় কিনা সেই দিকেও নজর থাকবে, কারণ শুভমান গিলের একটা ভাইরাল ফিভার হয়েছিল, রোহিত শর্মার একটু ইনজুরি হয়েছিল আগের দিন, অনেকক্ষণ আর কি পাকিস্তান ম্যাচে ক্যাপ্টেনশিপ করেন, এই শুভমান গিল ক্যাপ্টেনশিপ করছিল। তবে তাদের নিয়ে অসুবিধা নেই, দুজনেই কিন্তু প্র্যাকটিস করছে, 2 দিন ধরে প্র্যাকটিস করছে। রোহিত শর্মাও প্র্যাকটিস করেছে, শুভমান গিলও প্র্যাকটিস করেছে। ফলে হয়তো গিল এবং রোহিত শর্মা দুজনে এই ম্যাচে খেলবে। সেখানে মেনলি শামির জায়গাতে হর্ষদীপ আসে কিনা আর বরুণ চক্রবর্তীকে সুযোগ দেওয়া হয় কিনা সেই দিকেই কিন্তু এই ম্যাচে নজর থাকবে। বাকি নিউজিল্যান্ড ক্রিকেট টিম নিয়ে কথা বললে, নিউজিল্যান্ডের টিমে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে ড্যারেল মিচেল পুরোপুরি ফিট হয় কিনা। যদি ড্যারেল মিচেল পুরোপুরি ফিট হয়ে যায়, কার জায়গাতে নিয়ে আসবে সেটা নিউজিল্যান্ডের সব থেকে বড় মাথা ব্যথার জায়গা হতে পারে। কারণ প্রথম ম্যাচে রাচিন রবীন্দ্র খেলেনি, উইল ইয়ং সেই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে 100 করে দিয়েছিল। তার সঙ্গে ডেভন কনওয়ে আছে, যে তো ওপেন করবেই, তিনি তোমার উইলিয়ামসন আছে, তাকেও তো ড্রপ করবে না। এবার আগের দিন ড্যারেল মিচেল ছিল না বলে রাচিন রবীন্দ্র আসে, 4-এ ব্যাট করে, দারুণ একটা 100 মারে। সেখানে ড্যারেল মিচেলকে যদি নিয়ে আসে, কার জায়গাতে নিয়ে আসবে সেটাই তাদের সব থেকে বড় চিন্তা হবে। কারণ 5-এ টম ল্যাথাম বা 6-এ গ্লেন ফিলিপস, তাদের জায়গাও পাকা। ফলে কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটিং দারুণ ফর্মে আছে, প্রত্যেকটা প্লেয়ার ফর্মে আছে। বাকি ইন্ডিয়ার ব্যাটিংটা যেরকম অক্ষর প্যাটেল জাদেজা লম্বা করে 8 অব্দি নিয়ে যায়, সেরকমই কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটিংটাও তোমার লম্বা করে হচ্ছে ব্রেসওয়েল এবং তার সঙ্গে মিচেল স্যান্টনার, 8 অব্দি ব্যাটিং নিউজিল্যান্ডেরও আছে। স্পিন বোলিং অপশনের কথা বললে নিউজিল্যান্ডের কাছে কিন্তু স্পিন বোলিং ভালোই আছে। হ্যাঁ, ইন্ডিয়ার মতো কোনো রিস্ট স্পিনার নেই। নিউজিল্যান্ড কিন্তু মেনলি ডিপেন্ড করে থাকবে তোমার ফিঙ্গার স্পিনারদের উপর, সেটা একটা দুর্বলতার জায়গা হতে পারে। তবে নিউজিল্যান্ডের ফিঙ্গার স্পিনাররা কিন্তু প্রত্যেকেই ভালো। তোমার মিচেল স্যান্টনারের তো রেকর্ড ইন্ডিয়ার এগেনস্টে দারুণ, ইন্ডিয়া দেখলেই জ্বলে ওঠে। তো স্যান্টনার তো সবসময় ইন্ডিয়ার জন্য ডেঞ্জার। তার সঙ্গে সঙ্গে তোমার মাইকেল ব্রেসওয়েল, সেও প্রায় 10 ওভার বোলিং করার মতো প্লেয়ার। ইভেন গ্লেন ফিলিপসও এখন দরকার পড়লে 10 ওভার বোলিং করতে পারে। ফলে নিউজিল্যান্ডের কাছে ফিঙ্গার স্পিনার কিন্তু ভালো ভালো কোয়ালিটির আছে। এবং ফিঙ্গার স্পিনারদের এগেনস্টে, বিশেষ করে অফ স্পিনারদের এগেনস্টে, ইন্ডিয়ার যে প্লেয়ারটার ব্যাটিং স্টাইল সব থেকে আমার ভালো দেখতে লাগে, যে অফ স্পিনারদের ডমিনেট করে, সেই নামটা হচ্ছে শ্রেয়াস আইয়ার। ফলে কিন্তু শ্রেয়াস আইয়ারের এই ম্যাচেও একটা গুরুত্বপূর্ণ রোল থাকতে পারে। শ্রেয়াসের সামনে অফ স্পিনার টাইপের প্লেয়ার হলে শ্রেয়াস সবসময় চেষ্টা করে তাকে মাঠের বাইরে মারবো। নর্মালি শ্রেয়াসের এটাই চেষ্টা থাকে। এবার যখন পার্টনারশিপ বিল্ড করতে হচ্ছে তখন তো অন্য কথা। এবং আগের দিনও আমরা দেখেছি যখনই সালমান আলী আগে এসেছে 102 মিটারে 6 মেরেছে। যদি সেই 2023 ওয়ার্ল্ড কাপ ফাইনালে শ্রেয়াস থাকতো, অস্ট্রেলিয়া কখনোই ওরকম ম্যাক্সওয়েল ট্রাভিস হেডদের দিয়ে মাঝখানে বল করাতে পারতো না। ফলে ভারতের জন্য আবারও কিন্তু মিডিলে শ্রেয়াস আইয়ার, তার রোলটা গুরুত্বপূর্ণ হবে। যতক্ষণ শ্রেয়াস থাকবে, হ্যাঁ স্যান্টনার একদিক থেকে বোলিং করে যেতে পারে, বাট ব্রেসওয়েল বা গ্লেন ফিলিপসের মতো প্লেয়ারদের দিয়ে বল করাতে একটু তো ক্যাপ্টেন ভাববে।
সেটা একটা ফ্যাক্টর কিন্তু হবে অবভিয়াসলি শ্রেয়াস আইয়ার মিডিল ওভারে। বাকি নিউজিল্যান্ডের ফাস্ট বোলিং খারাপ নয়, উইলিয়াম ওরুক ভালো বোলিং করছে, ম্যাট হেনরি ভালো বোলার, তার সঙ্গে ফার্স্ট ম্যাচে নাথান স্মিথ খেলেছিল, পরের ম্যাচে তোমার কাইল জেমিসন খেলেছিল। তবে নর্মালি আমরা যেটা নিউজিল্যান্ডের বোলিং অ্যাটাক দেখতাম, যেখানে সাউদি থাকতো, তার সঙ্গে তোমার লকি ফার্গুসন থাকতো, বা কখনো ম্যাট হেনরি টাইপের প্লেয়ার থাকতো, বা অ্যাডাম মিলনার টাইপের প্লেয়ার থাকতো, এবং তার সঙ্গে থাকতো তোমার ট্রেন্ট বোল্ট, সেই যে বোলিং অ্যাটাক নিউজিল্যান্ডের ছিল তার তুলনায় তো উইলিয়াম ওরুক, ম্যাট হেনরি বা কাইল জেমিসন এই বোলিং অ্যাটাক ইজি। ফার্স্ট বোলিং অ্যাটাকটা কিন্তু নিউজিল্যান্ডের অতটাও ডেঞ্জারাস কিছু নয়। তো সেখানে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের প্রথম থেকে একটু চড়ে খেলতে হবে। রোহিত শর্মা যদি উইলিয়াম ওরুকের মতো প্লেয়ারকে প্রথমেই অ্যাটাক করতে পারে, তার কিন্তু লেন্থ নষ্ট হয়ে যেতে পারে, ঠিকঠাক জায়গায় বোলিং করতে তার প্রবলেম হতে পারে। সেখানে নিউজিল্যান্ডের ফাস্ট বোলারদের টিম ইন্ডিয়া কিভাবে ট্যাকেল করে সেই দিকে কিন্তু নজর থাকবে। বাকি অবভিয়াসলি টস একটা ফ্যাক্টর হবে, আর ইন্ডিয়া হয়তো এই ম্যাচে টসে জিতলে ফার্স্টে ব্যাটিং করবে, কারণ দুটো ম্যাচে চেস করে দেখেছে। তবে এই পিচে কিন্তু ফার্স্টে ব্যাটিং করলে সেকেন্ড ইনিংসে হয়তো স্পিনারদের সাহায্য আরও বেশি থাকবে, এবং সেই ফ্যাক্টরটার কথা মাথায় রেখে, এবং সেমিফাইনালে যদি ফার্স্টে ব্যাট করতে হয় সেটার কথা মাথায় রেখে কিন্তু ইন্ডিয়া টসে জিতলে ফার্স্টে ব্যাট করবে। বাট টস তো জিতছেই না ইন্ডিয়া ওডিআইতে, ওয়ার্ল্ড কাপ থেকে হারছে, 12টা বোধহয় টানা টস হারা হয়ে গেল। তো সেখানে রোহিত অবশ্যই চাইবে যে একটা টস জিততে। বাকি অবভিয়াসলি শুভমান গিল, তার দিকে নজর থাকবে, সব থেকে ভালো ফর্মে আছে। বিরাট কোহলি আগের দিন 100 করার পর নিউজিল্যান্ডের এগেনস্টে কিরকম ব্যাটিং করবে সেই দিকে নজর থাকবে। আমি তো চাই হার্দিক পান্ডিয়া, KL রাহুলদেরও একটু যেন বেশি ব্যাটিং দেওয়া হয় সেমিফাইনালের আগে, তারা রান পেয়ে গেলে তাদেরও কনফিডেন্স লেভেলটা হাই থাকবে সেমিফাইনালের আগে। এবং উল্টো দিকে নিউজিল্যান্ডের যখন মিডল ওভারে পার্টনারশিপ হয়, সেটা যেটা বললামই যে কেউ করতে পারে, রাচিন রবীন্দ্র, উইলিয়ামসন বা টম ল্যাথাম তো স্পিন খুব ভালো খেলছে। তো সেই সময় ইন্ডিয়ার রিস্ট স্পিনার যে থাকবে সেটা কুলদীপ থাকবে, তার পাশে যদি ভরুণ থাকে ভরুণ থাকবে, বা যদি জাদেজা খেলে জাদেজা থাকবে। তো তাদের কিরকম বোলিং হচ্ছে, তারা মিডল ওভারে কতটা এফেক্টিভ হতে পারছে, উইকেট নিতে পারছে কিনা, সেটা কিন্তু ম্যাচের তোমার ভাগ্য নির্ধারণ করবে। যদি ইন্ডিয়ান স্পিনাররা বা ইন্ডিয়ান টিম মিডল ওভারে উইকেট নিতে পারে, নিউজিল্যান্ড টিমকে বড় পার্টনারশিপ গড়তে না দেয়, সেখানে কিন্তু নিউজিল্যান্ড বেশি রান হয়তো করতে পারবে না। বাট যদি মিডল ওভারে ইন্ডিয়া উইকেট তুলতে ব্যর্থ হয়, সেখানে কিন্তু নিউজিল্যান্ড অনেক বেশি রান করতে পারে। বাকি হর্ষিত রানা, আবারও তার বোলিংয়ের দিকে নজর থাকবে। হর্ষিত রানা আগের দিন ডেথে দারুণ বোলিং করেছিল, এই ম্যাচেও তার দিকে নজর থাকবে। বিশেষ করে ডেথ ওভারে হর্ষিত কেমন বোলিং করে সেই দিকেই নজর থাকবে। গ্লেন ফিলিপসের মতো প্লেয়ারের এগেনস্টে ইভেন নতুন বলেও যদি উইকেট তুলতে পারে, সেটা তো খুবই ভালো হবে টিমের জন্য। এবং তারই সঙ্গে সঙ্গে হর্ষিত রানা কিনে যেটা পজিটিভ নিউজ শোনা যাচ্ছে, হর্ষিতকে গম্ভীর খেলাচ্ছে। মানে সবাই ধারণাটা যে আর্শদীপের আগে হর্ষিত কেন, কারণ হর্ষিত সেটা প্রমাণও করে দিয়েছে বোলিং করে। তবে শুধুমাত্র বোলিংয়ের জন্য হয়তো হর্ষিতকে খেলাচ্ছে না, হর্ষিত রানা শুনছি নাকি নেটে দারুণ ব্যাটিং করছে, যেটাকে বলে আগুন ব্যাটিং, সেরকম ব্যাটিং। কারণ এমনিতেই হর্ষিত রানার বিলটা খুব স্ট্রং, তো মানে একদম শরীর স্বাস্থ্য খুব ভালো। আগের দিন রিজওয়ান ধাক্কা মারলেও হর্ষিত রানা এক চুলো নড়লো না, এবং সেখানেই তার মধ্যে সেই ক্ষমতাটা আছে বড় বড় ছয় মারার। এবং ইউএইতে কিন্তু নেটে যতক্ষণ হর্ষিত ব্যাটিং করেছে, ওরকম কিন্তু দূরে দূরে ছয় মেরেছে। একটা তো ইউএইর মানে বোলারকে নাকি মেরেই ফেলছিল, এত জনে মেরেছিল তার একদম মাথার পাশ দিয়ে বেরিয়ে যায়। ফলে কিন্তু সেটা একটা বড় ফ্যাক্টর যে হর্ষিত ভালো ব্যাটিংও করছে বোলিংয়ের পাশাপাশি। এবং 9 নম্বরে যদি ব্যাটিংয়ের দরকার পড়ে, সেটাও হর্ষিত দেবার ক্ষমতা রাখে। যদি এই ম্যাচে জাদেজাকে না খেলিয়ে তোমার ভরুণ খেলে, 8 নম্বরে ব্যাটিং করার মতো ইনাফ ক্ষমতা কিন্তু হর্ষিতের মধ্যে আছে। সেটাও হয়তো টিম ম্যানেজমেন্টকে আরও উৎসাহ দিচ্ছে হর্ষিতকে খেলানোর জন্য। বাকি তোমরা জানিও তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো নিউজিল্যান্ডের এগেনস্টে ম্যাচ থেকে, আর সেমিফাইনালে ইন্ডিয়ার প্রতিপক্ষ কাকে দেখতে চাও, সাউথ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া, কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।